ইসরায়েল ধ্বংসের সূচনা হয়েছে। ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ কাজেম সিদ্দিকী বলেছেন, ফিলিস্তিনিদের আল আকসা তুফান অভিযানের মধ্য দিয়ে ইসরায়েলের মৌলিক দুর্বলতা ফাঁস হয়ে গেছে এবং তাদের ধ্বংসের সূচনা হয়েছে। তিনি তেহরানের জুমার নামাজের খুতবায় আল আকসা তুফান অভিযানের বিভিন্ন দিক তুলে ধরার সময় কথা বলেন। কাজেম সিদ্দিকী বলেন, এই অভিযানের ফলে কিছু দেশের সঙ্গে দখলদার ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার পরিকল্পনা ভেস্তে গেছে এবং তা কখনোই আর আগের অবস্থায় ফিরবে না। তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের আল আকসা অভিযান পাশ্চাত্যের কথিত লিবারেল ডেমোক্রেসি এবং ইহুদিবাদী ইসরায়েলের অস্তিত্বের উপর অপূরণীয় আঘাত হানতে সক্ষম হয়েছে। পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, ইহুদিবাদ বা জায়নবাদ গলে যাচ্ছে এবং বিলীন হয়ে যাচ্ছে। ফিলিস্তিনিদের পক্ষে ইরানের ইসলামিক বিপ্লবের স্থপতি ইমাম খোমেনির নানা পদক্ষেপের কথা তুলে ধরে কাজেম সিদ্দিকী বলেন, ইমাম খোমেনি ফিলিস্তিনি ইস্যুকে গোটা মুসলিম বিশ্বের জন্য প্রধান ইস্যু হিসাবে প্রতিষ্ঠা করে গেছেন। মতবিরোধ চরমে, পদত্যাগ করতে পারেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রী। ফিলিস্তিনের গাজা উপত্যকার যুদ্ধ নিয়ে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভায় মতবিরোধ চরম আকার ধারণ করেছে। এর জেরে পদত্যাগ করতে যাচ্ছেন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ও যুদ্ধকালীন মন্ত্রী বেনি গান্টস। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমনটি দাবি করা হয়েছে। পাশাপাশি সরকারের উপর থেকে তার দলের সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তিনি। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় রাত 8টা 40 বেনি গান্টস এই ব্যাপারে একটি বিবৃতি দেবেন। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার KAN বলছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার যুদ্ধ পরবর্তী পরিকল্পনা অনুমোদন না করার কারণে গান্টস পদত্যাগ করেছেন। গত মাসে এক টেলিভিশন ভাষণে গান্টস হুমকি দিয়েছিলেন, গাজা নিয়ে যুদ্ধ পরবর্তী পরিকল্পনা অনুমোদন না দিলে তিনি পদত্যাগ করবেন। তিনি এর জন্য 8ই জুন সময় বেঁধে দিয়েছিলেন, তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি নেতানিয়াহু। এর আগে ইসরায়েলি মন্ত্রিসভায় যুদ্ধ শেষে অবরুদ্ধ গাজায় শাসনের জন্য 6 দফা পরিকল্পনা উপস্থাপন করেন বেনি গান্টস। গান্টসের 6 দফায় হামাসের পতন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা, ফিলিস্তিনি ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ এবং ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে দেওয়াকে অন্তর্ভুক্ত করেন। পোয়াবারো নাইডুর 5 দিনে স্ত্রী ছেলের আয় 844 কোটি রুপি। ভারতের লোকসভা এবং অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচনে তেলেগু দেশম পার্টি বড় সাফল্য পাওয়ায় পার্টির নেতা চন্দ্রবাবু নাইডুর প্রতিষ্ঠা করা কোম্পানির শেয়ারের দাম হু করে বেড়ে গেছে। হেরিটেজ ফুডস নামে এই কোম্পানিটির শেয়ার মূল্য গত 5 দিনে বেড়ে যাওয়ায় তার স্ত্রী এবং ছেলের সম্পত্তি বেড়েছে 844 কোটি রুপি। কোম্পানিটির প্রমোটরের দায়িত্বে থাকা চন্দ্রবাবুর স্ত্রী নারা ভুবনেশ্বরীর সম্পদের পরিমাণ 585 কোটি রুপি আর তার ছেলের সম্পত্তি 259 কোটি বেড়ে গেছে। হেরিটেজ ফুডস নামে এই কোম্পানিতে নাইডুর স্ত্রীর 24.37% শেয়ার রয়েছে। অর্থাৎ এই প্রতিষ্ঠানে যে তার যথেষ্ট প্রতিপত্তি আছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রতিষ্ঠানের বড় সিদ্ধান্তের সঙ্গেও তিনি যুক্ত। গত 31 মে হেরিটেজ ফুডস লিমিটেডের প্রতিটি শেয়ারের দাম ছিল 402.9 রুপি। তারপর টানা 5টি সেশনে ওই প্রতিষ্ঠানের শেয়ারের গ্রাফ ক্রমশ উঠেছে। 4ই জুনের ধসের পরেও সেই উত্থান অব্যাহত থেকেছে। শুক্রবার বাজার বন্ধের সময় BSEতে প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে 661.25 রুপি। শেষ 5টি সেশনে ওই প্রতিষ্ঠানের প্রতিটি শেয়ারের দাম 258.85 রুপি বৃদ্ধি পেয়েছে। চন্দ্রবাবু নাইডু হেরিটেজ ফুডস প্রতিষ্ঠা করেছিলেন 1992 সালে। কোম্পানির ওয়েবসাইটে এটি সম্পর্কে বলা হয়েছে, ভারতের দ্রুত বর্ধনশীল জনতালিকাভুক্ত কোম্পানির একটি এটি। ইউক্রেন যুদ্ধে জয় পেতে পরমাণু অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই, এমনই মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, ইউক্রেনে বিজয়ের জন্য রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই। রুশ সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা হুমকির মুখে পড়লে এই অস্ত্র ব্যবহার করা হবে বলেও জানিয়েছেন তিনি। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে বিজয় নিশ্চিত করতে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহার করার দরকার নেই বলে প্রেসিডেন্ট পুতিন শুক্রবার জানিয়ে দিয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই ইউরোপের সবচেয়ে মারাত্মক এই সংঘাত যে পারমাণবিক যুদ্ধে পরিণত হবে না সে বিষয়ে এটি এখন পর্যন্ত ক্রেমলিনের সবচেয়ে জোরালো ইঙ্গিত। মার্কিন মন্ত্রীর সামনে আরব নেতাদের তুমুল ঝগড়া। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সামনে আরব নেতাদের মধ্যে তুমুল ঝগড়া হয়েছে। আর এর ফলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার নিয়ে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের যে পরিকল্পনা তা বাস্তবায়ন নিয়ে ব্যাপক সংশয়ের সৃষ্টি হয়েছে। জানা গেছে, প্রায় 1 মাস আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের সাথে বৈঠকে বসেছিলেন সিনিয়র আরব নেতাদের একটি গ্রুপ। আর সেখানেই সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের এক সিনিয়র উপদেষ্টার মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়। ওই ঘটনার সাথে সংশ্লিষ্ট 5 ব্যক্তি বিষয়টি জানিয়েছেন। সূত্রগুলো জানায়, এর ফলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পরিকল্পিত সংস্কার নিয়ে আরব দুনিয়ার মধ্যে বিভাজন সুস্পষ্ট হয়ে উঠেছে। একই সাথে গাজা যুদ্ধের পর জো বাইডেন প্রশাসন যেসব উদ্যোগ গ্রহণ করবে বলে পরিকল্পনা করছে সেগুলোর বাস্তবায়নও কঠিন করে তুলবে। জানা গেছে, ওই সভাটি হয়েছিল 29 এপ্রিল রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনের ফাঁকে। উদ্দেশ্য ছিল গাজা যুদ্ধের পর অভিন্ন কৌশল গ্রহণ করা।
সূত্র জানায় সবাই আল শেখ বলেন, যুক্তরাষ্ট্র এবং আরব দেশগুলোর অনুরোধ অনুযায়ী ফিলিস্তিনি কর্তৃপক্ষ সংস্কার চালিয়েছে, নতুন সরকার গঠন করেছে, কিন্তু তা সত্ত্বেও তারা পর্যাপ্ত রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তা পাননি। সবার শেষ পর্যায়ে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জাহিদ বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ পর্যাপ্ত সংস্কার করেনি বলেই তার মনে হয়। এই পর্যায়ে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনি নেতৃত্বকে আলিবাবা ও 40 চোর হিসেবে অভিহিত করে দাবি করেন যে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সিনিয়র কর্মকর্তারা অথর্ব এবং এ কারণে তাদের প্রত্যেককে যদি বদলানো হয় তবুও কাজ হবে না। এতে ক্ষিপ্ত হয়ে আল শেখ চিৎকার করে আমিরাতি পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ কিভাবে সংস্কার করবে সে ব্যাপারে কেউ নির্দেশনা দিতে পারে না। সূত্রগুলো জানায় এই পর্যায়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান উত্তপ্ত বাক্য বিনিময় থামানোর চেষ্টা করে বলেন, সংস্কারে সময় লাগে, কিন্তু ততক্ষণে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উভয় পক্ষে একে অপরের প্রতি চিৎকার করে কথা বলতে থাকে। পিছু হটলেন ম্যাক্রো। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনে ন্যাটো সেনা মোতায়েন করা হবে বলে বেশ কিছুদিন ধরে ফ্রান্সের প্রেসিডেন্ট যে বাগাড়ম্বর করে আসছিলেন তা থেকে পিছু হটে গেছেন তিনি। ইমানুয়েল ম্যাক্রো এবার বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি জোট গঠনের চেষ্টা করছেন তিনি। ম্যাক্রো শুক্রবার প্যারিস সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের বলেন, আমরা ইউক্রেনের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি জোট গঠনের চেষ্টা করছি এবং বেশ কিছু শরিক দেশ এই ব্যাপারে তাদের সম্মতি জানিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই এই জোট গঠন সম্পূর্ণ হবে বলে দাবি করেন তিনি। তবে ফ্রান্স ছাড়া আর কোনো দেশ সম্ভাব্য এই জোটে থাকবে সেই কথা উল্লেখ করেননি ফরাসি প্রেসিডেন্ট। এতদিন ধরে ইউক্রেনের সেনা মোতায়েনের যে কথা তিনি বলে আসছিলেন তাতেও তেমন কোনো দেশকে সাড়া দিতে দেখা যায়নি। এমনকি ওয়াশিংটন তার ওই পরিকল্পনার সরাসরি বিরোধিতা করেছে। মোদির দুর্গে আঘাত হানাকে এই ইউটিউবার। ভারতে ক্ষমতাসীন বিজেপি ও তার নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা বা বিরোধিতা করার মতো লোকের অভাব নেই ভারতে। বিরোধী দলগুলোর রাজনীতিবিদরা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার অনেকেই আছেন এই তালিকায়। তবে ভারতের নির্বাচনের ফলাফল প্রকাশের পর পাকিস্তানের এমনকি বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নাম ভেসে বেড়াচ্ছে। তিনি হলেন ধ্রুব রাঠি। ধ্রুব রাঠি সেই সব ইনফ্লুয়েন্সার একজন যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে খ্যাতির চূড়ায় পৌঁছেছেন এবং খ্যাতির থেকে বাড়তি পাওনা হিসেবে ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছেন, কারণ তার কন্টেন্টগুলোতে তিনি প্রায় নরেন্দ্র মোদী এবং বিজেপির বিরোধিতা করেন। এমনকি ভারতের সাম্প্রতিক নির্বাচনের সময়ও তার বানানো ভিডিওগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হয়েছে। এই বছর তিনি বারবার সামাজিক মাধ্যম এক্সে ট্রেন্ডে থেকেছেন এবং গত 1 মাস ধরে তিনি সেখানে একটানা ট্রেন্ড করছেন। তাহলে এই ধ্রুব রাঠি আসলে কে? পাকিস্তান এবং বাংলাদেশি বা তাকে নিয়ে এত আলোচনা চলছে কেন? গত 4 জুন যখন ভারতের নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়া শুরু করে তখন ধ্রুব রাঠি তার এক্স অ্যাকাউন্টে লেখেন, নেভার আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অব দ্য কমন ম্যান, অর্থাৎ সাধারণ মানুষের ক্ষমতাকে কখনোই অবমূল্যায়ন করবেন না। তার ওই পোস্টটি মূলত বলিউড অভিনেতা শাহরুখ খান অভিনীত চলচ্চিত্র চেন্নাই এক্সপ্রেসের একটি সংলাপ। তিনি ওই বাক্যটি ভারতের নির্বাচনকে উদ্দেশ্য করে লিখেছিলেন ঠিকই, কিন্তু একই বিষয় তার নিজের ক্ষেত্রেও প্রযোজ্য, কারণ তিনি নিজেও একজন সাধারণ মানুষ। অর্থাৎ তার এক একটি পোস্ট এবং ভিডিও মানুষের মনে এতটাই নাড়া দিচ্ছে যে সবার মুখে মুখে এখন তার নাম। ধ্রুব রাঠি একজন ভারতীয় ইউটিউবার যার ইউটিউবে প্রায় 22 মিলিয়ন সাবস্ক্রাইবার। ফেসবুকে তার সাবস্ক্রাইবের সংখ্যা 3 মিলিয়নেরও বেশি। তার এক একটি ভিডিও কোটি কোটি মানুষ দেখছেন। তার জন্ম ভারতের রাজধানী দিল্লির নিকটবর্তী হরিয়ানা রাজ্যের রোহতক জেলায়। হরিয়ানা থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে উচ্চশিক্ষা অর্জনের জন্য জার্মানিতে যান। জার্মানিতে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর ডিগ্রি লাভ করেন। গত বছর টাইম ম্যাগাজিনের নেক্সট জেনারেশন লিডার্স 2023-এর তালিকায় নাম উঠেছিল। 29 বছর বয়সী ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠির নাম। তিনি তার ফ্যাক্ট চেকিংয়ের কাজের জন্য এবং বিভিন্ন শিক্ষামূলক বিষয়ের উপর কন্টেন্ট তৈরি করার জন্য মনোনীত হয়েছিলেন। গত বছরের মে মাসে বিতর্কিত ছবি দ্য কেরালা স্টোরি মুক্তি পাওয়ার পর ধ্রুব রাঠি ছবিটি নিয়ে কথা বলেন এবং ট্রোলিংয়ের শিকার হন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ধ্রুব রাঠির সম্বন্ধে লিখেছে, লাখ লাখ মানুষের মতো 2014 সালের রাজনীতিতে চলমান দুর্নীতি এবং কালো টাকার বিরুদ্ধে মোদির আবেগময় বক্তৃতা শুনে ধ্রুব রাঠিও আশার আলো খুঁজে পেয়েছিলেন। তখন তিনিও মোদির সমর্থক ছিলেন এবং মোদির উত্থানকে স্বাগত জানিয়েছিলেন, কিন্তু কিছুদিনের মাথায় মোদির সমালোচক হয়ে ওঠেন। মোদির বিষয়ে তিনি আশাহত হন 2015 সালে। তখন আম আদমি পার্টি দিল্লিতে একটি দুর্নীতি বিরোধী হেল্পলাইন চালু করেছিল, কিন্তু কেন্দ্রীয় সরকার মানে মোদী সরকার সেই হেল্পলাইনের নিয়ন্ত্রণ নেওয়ার রাজ্য সরকারকে চাপ প্রয়োগ করেছিল। এটি আমার কাছে খুব বিস্ময়কর এক ব্যাপার ছিল। রাঠি একটি সাক্ষাৎকার আল জাজিরাকে বলেন, আমি অনুভব করেছি যে তারা ভারত থেকে দুর্নীতি নির্মূল করতে আগ্রহী নয়। এরপর আমি সর্বপ্রথম ডিক্টেটরশিপ বা স্বৈরাচারতন্ত্র এর উপর একটি ভিডিও বানালাম এবং আমি ভাবিনি যে এটি কোনো প্রভাব ফেলবে, কিন্তু যখন ভিডিওটি প্রকাশ করা হয় আমি অবাক হয়ে দেখলাম যে 20 মিলিয়ন মানুষ ভিডিওটি দেখেছেন এবং বর্তমানে তা 25 মিলিয়নে পৌঁছেছে।
আমি বুঝতে পারলাম যে আমি যা অনুভব করছি আপনারাও ঠিক একই অনুভূতির মাঝ দিয়ে যাচ্ছেন। আমাকে যেসব বিষয় উদ্বিগ্ন করে তুলছিল আপনাকেও একই বিষয় উদ্বিগ্ন করেছে। এমনকি এরপর আমার এই বিষয়ের উপর আর কোনো ভিডিও বানানোর ইচ্ছে ছিল না, কিন্তু কাকতালীয়ভাবে হয়ে যায়। কারণ এমন দুটো ঘটনা ঘটে। প্রথমত অরবিন্দ কেজরিওয়ালকে আটক করা হয়েছিল এবং দ্বিতীয় কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছিল। আমি আমার প্রথম ভিডিওতে যা বলেছিলাম তা সত্যি হচ্ছে। এরপর আমি সিদ্ধান্ত নিলাম যে মানুষকে জাগ্রত করতে হবে এবং এই কাজটি পাহাড়ে আরোহণের চেয়েও বেশ কঠিন।